কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। নিট এবং নেটকে কেন্দ্র করে যে বিতর্ক, এই দুটি পরীক্ষার ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গতকালই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘটনার নৈতিক দায় স্বীকার করেছেন। ইতিমধ্যেই নেট কেলেঙ্কারির জেরে সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং গত মঙ্গলবার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার দুদিন আগে রবিবার দিনই সেই পরীক্ষার প্রশ্নপত্র ডার্ক ওয়েবে যে চলে আসে সেই বিষয় সম্পর্কে আজ নিজে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন এই যে ডার্ক ওয়েবে প্রশ্নপত্র চলে আসার বিষয় সেটি তার কাছে একটা নতুন অভিজ্ঞতা এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গ্রেস মার্কস পাওয়া যে 1563 জন ছিলেন সেই তাদের জন্য নতুন করে পরীক্ষার দিন ধার্য হয়েছে। দিন হয়েছে আগামী 23শে জুন। 23শে জুন নতুন করে পরীক্ষা হবে, 30শে জুন তার ফলাফল ঘোষণা হবে এবং 6 জুলাই থেকে তাদের কাউন্সেলিং হবে। অন্যদিকে বাকি যারা নিটের ক্ষেত্রে যারা যে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছিল সেই কাউন্সেলিং বাতিলের জন্যও কিন্তু শীর্ষ আদালতের কাছে একটি আবেদন জমা পড়েছিল। আজ সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট বলেছে সেই যে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিং প্রক্রিয়াকে বন্ধ করা হবে না, সেই আর্জিকে খারিজ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সুপ্রিম কোর্ট কথাও জানিয়েছে যে এই নিট সংক্রান্ত যে সমস্ত মামলা সেই সমস্ত মামলার শুনানি আগামী 8ই জুলাই সুপ্রিম কোর্ট এই সমস্ত মামলা শুনবে। তার প্রেক্ষিতে তারা পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট তার রায় দেবে। কিন্তু এখনো পর্যন্ত আজকে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন যে এই সংক্রান্ত কোনো যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র আগে বেরিয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একবারও এই পরীক্ষাকে এখনো বাতিল করছেন না। ফলে সেই পরীক্ষা কেন বাতিল করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে দেশ জুড়ে এই পরীক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন। এই বিক্ষোভ আন্দোলনে একদিকে যেমন সামিল হয়েছে বিরোধীরা, কারণ এই ইস্যু তাদের কাছে আগামী দিনের রাজনৈতিক হাতিয়ার। ফলে কখনো রাজনৈতিক দলের পতাকার ব্যানারে হয়েছে এই বিক্ষোভ, কখনো কোনো ব্যানার ছাড়াই হয়েছে বিক্ষোভ। আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাইরে যেভাবে এই বিক্ষোভ আন্দোলন চলছিল পড়ুয়াদের, সেই বিক্ষোভের জেরেই শেষ পর্যন্ত আমরা দেখেছি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি আজকের অনুষ্ঠানে সামিল হননি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন তিনি সেই অনুষ্ঠান। অন্যদিকে আমরা দেখেছি আরও বেশ কয়েকটি ইস্যুতেও কিন্তু আজকে চর্চা চলেছে। খবরের শিরোনামে উঠে এসেছে অন্যতম যে গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে দণ্ড সংহিতার 3টি আইন পাশ হয়ে গিয়েছিল লোকসভায়, সেই 3টি আইন যাতে বিতর্ক হয় সেই 3টি আইন নিয়ে তার জন্য আবেদন রেখেছেন তিনি প্রধানমন্ত্রীর কাছে। তার বক্তব্য 146 জন সাংসদকে সাসপেন্ড করে যেভাবে স্বৈরাচারী মনোভাবের সঙ্গে 3টি বিল পাশ হয়ে গিয়েছিল তা কখনোই কাম্য নয়। আবার বিতর্ক হোক এই বিলটি নিয়ে, এবং এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন পি চিদম্বরম, কংগ্রেসের নেতা। তারপরেই এই ঘটনা ঘটায় কংগ্রেসের সঙ্গে সম্পর্কে উন্নয়নে জোর দেওয়া হচ্ছে এবং আগামী দিনে লোকসভার ক্ষেত্রে যে কক্ষ সমন্বয়, সেক্ষেত্রেও এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী গতকালই তিনি বলেছিলেন কলকাতা, বিধাননগর, রাজারহাট এই সমস্ত জায়গায় জবরদখল হয়ে যাচ্ছে সরকারি জমি। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি বলেছিলেন যে কয়েকজন আমলারও এর মধ্যে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং তিনি রাজ্যের 2 মন্ত্রীকে এ বিষয়ে ভর্ৎসনা করেছিলেন। আজকে আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি খুব স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন এ বিষয়ে পদক্ষেপ করা হবে। আমরা এই বিষয়গুলি নিয়েই চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসব তা অবশ্যই নেট এবং নিট বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি বলেছেন আমরা সবার প্রথমে দর্শকদের শোনাব। देखिए, मैं देश के विद्यार्थियों को भरोसा दिलाना चाहता हूं कि सरकार आप ही के हैं, आप ही के द्वारा सरकार की चयन हुई है। आप भरोसा रखिए, हम देश की
विद्यार्थियों के हितों को सर्वोपरि मानते हैं। उनके लिए पारदर्शिता हमारी दायित्व है। कोई भी मेधावी विद्यार्थी के हितों को अनदेखा नहीं हो, ये हम पूरा कोशिश करेंगे और दायित्व भी लेंगे, और हम दायित्व लेते भी हैं। कुछ साल पहले परीक्षा को डार्क नेट में डाल दिया जाएगा, क्वेश्चन पेपर को। क्वेश्चन पेपर ओपनली टेलीग्राम जैसे प्लेटफॉर्म पे नीलामी होगी, ये तो एक नया अनुभव है। तो बदलना तो पड़ेगा व्यवस्था को ना, उसकी परीक्षा की, उसकी स्ट्रक्चर कैसे होगा, ऑर्गेनाइजेशन की परीक्षा की सिस्टम कैसे होंगी, उसकी डाटा पूल कैसे मैनेज होगा, उसमें ট্রান্সপারেন্সি কেসে रहेगी। আমি প্রথমে আসবো এই বিষয় নিয়ে আলোচনায়। কোহিনুরের কাছে আমার প্রশ্ন, আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী খুব স্পষ্টভাবেই বলছেন যে ডার্ক ওয়েবে প্রশ্ন বেরিয়ে গিয়েছিল, এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। এই যে ডিজিটাল ইন্ডিয়া যারা বারংবার বলছেন, তাদের কাছে ডার্ক ওয়েবে প্রশ্ন বেরিয়ে যাচ্ছে, সেটা প্রথম অভিজ্ঞতা প্রথমত। এবং দ্বিতীয়ত, তিনি এই পরীক্ষার রবিবার দিন যার প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে ডার্ক ওয়েবে, তার সেটা জেনেও পরীক্ষা বাতিল করছেন না। ঠিক কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? দেখুন, আমি প্রথমেই বলি যে ম্যাটারটা এত ইজিলি দেখা চলবে না। ম্যাটারটা যা আমার মনে হয়েছে, আমি যে অনুধাবন করতে পেরেছি, যে ম্যাটারটার রুট, ম্যাটারটার মূল অনেক দূর অবধি। আপনি কয়েকটা জিনিস দেখুন, যদি ম্যাটারটা অত লোয়ার লেভেলে হতো যে না এখানে মিস হয়েছে বা মিস কমিউনিকেশন হয়েছে ইত্যাদি ইত্যাদি, এমনটা হলে কেন রেজাল্ট পেছোতে আমরা শুনেছি, পোস্টপন হতে শুনেছি। যদি কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার ফেলিয়ার হয় তারা পোস্টপন করা হয়, রেজাল্টটাকে প্রিপোন করা হলো। হঠাৎ করে সকালবেলা রেজাল্ট বার করে দেওয়া হলো। কোন দিন বার করা হলো? লোকসভা নির্বাচনের দিন, যে দিনটা সবাই ব্যস্ত থাকবে। এক। 2 নম্বর, যখন এরা ধরা পড়লো, ধরা পড়ার পর প্রথমেই কিন্তু এরা ঢোক গেলেনি। প্রথমে এরা ইতি উতি মিথ্যে কথা টিথ্যে কথা ইত্যাদি ইত্যাদি বলে কাটানোর পর যখন অঙ্ক কষে দেখা গেল যে কিছুতেই 4 নম্বর, যদি একটা আপনারা জানেন যে একটা 4 নম্বর কমে গেলে কিছুতেই 619 হয় না, তখন এরা এন্টার পরীক্ষাটা বাতিল করলো। এবার নেটের ক্ষেত্রে, শুধুমাত্র নিট না, নেটের ক্ষেত্রেও দেখা গেল যে এই একই জিনিস হচ্ছে, প্রশ্নপত্র লিকড হয়ে যাচ্ছে। এই যে ডার্ক ওয়েবের কথা আজকে আপনি সত্যিই বলেছেন যে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটালি নাকি অনেক স্ট্রং হয়েছে। কি হয়েছে? ফোনপে, গুগল পে, পেটিএম, ভারত পে ইত্যাদি ইত্যাদি চালু হয়েছে। এর বাইরে কি স্ট্রং হয়েছে? কি স্ট্রং হয়েছে আপনি বলুন? গাঁদাগুচ্ছে ফোন নাম্বার থেকে আপনার কাছে ফোন আসে, যে ফোনের আপনি কথা বলেন এবং আপনার কাছ থেকে টাকা, হামেশার ঘটনা, আপনার টাকা ওখান থেকে লুটে নেওয়া হয়। সেটা ট্র্যাক করা পর্যন্ত ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের নেই। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই যে এই ভুল ভাল মেসেজ আসছে সেই মেসেজগুলোকে রেস্ট্রিক্ট করা, কন্ট্রোল করা, নেই। সাইবার সিকিউরিটি বলতে তো প্র্যাকটিক্যালি কিচ্ছু নেই। হামেশাই ক্রেডিট কার্ডের নামে, একজনের নামে 10টা ক্রেডিট কার্ড বেরিয়ে গেল। এদিকে প্যানকে লিঙ্ক করো রে, আধারকে লিঙ্ক করো রে, ব্যাংকের বইয়ের সঙ্গে লিঙ্ক করো রে, গ্যাসের বইয়ের সঙ্গে লিঙ্ক করো রে, কন্টিনিউ চলছে। সেটা অন্য পার্ট। কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে এটা একটা লার্জার কনস্পিরেসি, এবং যারা এতদিন এই শিক্ষা দুর্নীতি নিয়ে এত চেঁচামেচি করতো, আজকে আমি খুব অবাক হলাম। দেখুন, বিজেপির নিজের চুরি করেছে, বিজেপি চোর, অসুবিধা নেই। কিন্তু আপনি বলুন তো, এই ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্যরা, যারা কোর্টে গিয়ে প্রত্যেক দিন 2 গ্লাস করে জল খেত, যারা তমলুকের বিজেপির প্রার্থীকে ভগবান রূপে পুজো করতো, জল বাতাসা দিয়ে, মালা দিয়ে, ঘন্টা নাড়িয়ে, সকালবেলা আরতি করত, সন্ধেবেলা সন্ধ্যান্নিক করত, আজকে এক লাইন ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্যদের শুনতে পাচ্ছেন। আজকে এসএফআইকে পথে নামতে দেখতে পাচ্ছেন, কংগ্রেসকে দেখেছি আমরা। আজকে সারাদিন তৃণমূল ছাত্র পরিষদ সারাদিন জুড়ে গোটা পশ্চিমবাংলার কলেজগুলোতে করেছে। এসএফআই তো আছে। কোথায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলন? কোথায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন? এরা বেসিক্যালি, এদের বিজেপি বলতো আন্দোলনজীবী, একেবারেই নয়। এরা হচ্ছে বিজেপি জীবী। বিজেপি যতদিন আছে, এই সিপিএমরা আছে বলে আজকে সিপিএম এর বলতে লজ্জা লাগে না যে এরা নেটের বিরুদ্ধে, এনটি এর বিরুদ্ধে কোনো বড় আন্দোলন করে তুলতে পারে না। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে অমিত মালভিয়া তিনি টুইট করেছিলেন এর আগে যে কংগ্রেস এবং আরজেডি এই পেপার লিকের সঙ্গে তারা জড়িত, কোনো তথ্য ছাড়া। যেমন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে দুর্নীতি হয়নি, পরবর্তীকালে তিনি বলছেন হ্যাঁ
আমি নৈতিক দায় স্বীকার করছি। ঠিক তেমনি কোনো তথ্য ছাড়াই অমিত মালভিয়া বলে দিয়েছিলেন পেপার লিকড। যখন পেপার লিকড হওয়ার বিষয়টি বিজেপি তখনও পর্যন্ত অ্যাডমিশন দেয়নি দলগতভাবে, তার মধ্যেই তিনি একথা বলেছিলেন। এবার সেই বলার পরে আমরা দেখলাম বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা, বিজেপি বিধায়ক, তিনিও কিন্তু বলছেন যে এই আরজেডির তেজস্বী যাদবের কথাই তিনি বলছেন যে তিনি এই পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনিও জড়িত, তার যিনি আত্মসহায়ক রয়েছেন তিনি জড়িত। এই প্রশ্নের প্রেক্ষিতে তেজস্বী যাদবের কি উত্তর আমরা শোনাবো। राज्य में सरकार उनकी, केंद्र में सरकार उनकी, जांच एजेंसियां उनकी। हम ही कहते हैं मुख्यमंत्री जी को बुला ले मेरे साइड को, अरे चाहे पीए हो पीएस हो कोई हो, बुला करके पूछताछ कर ले कोई अगर बात है तो। लेकिन जो उप मुख्यमंत्री लोग जो सवाल उठा रहे हैं, ईओयू तो आज तक कहा नहीं है इस बात को लेकर के, इनको तो रिपोर्ट करता है नहीं। ये तो बिना ज्ञान है, इन लोगों को ज्ञान नहीं है। जब मई में जब अरेस्टिंग हुआ था तब से हम लोग आवाज उठा रहे हैं भाई कि कार्रवाई करनी चाहिए। जिस इंजीनियर की बात कर रहे हैं 21 में यही लोग अर्बन डेवलपमेंट में लाए थे जल संसाधन से। थोड़ा ज्ञान प्राप्त कर लेना चाहिए इन लोगों को। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं ये लोग? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? तो इशू को जो है डाइवर्ट नहीं करना चाहिए। जो भी किंग पिंग है, कल मनोज झा जी ने प्रेस कॉन्फ्रेंस करके तस्वीर साझा कर दी है। अरे भाई अगर कोई दोषी हो उसको बुला के पूछने में क्या दिक्कत है? আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরো কয়েকজন বিশিষ্ট অতিথি, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, রয়েছেন সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমি প্রথমে আসব রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। তেজস্বী যাদবের বক্তব্য আমরা শুনিয়েছি এবং তার আগে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যও শুনিয়েছি, যেখানে ধর্মেন্দ্র প্রধান বলছেন ডার্ক ওয়েবে প্রশ্ন বেরিয়েছে, এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা, তো আমরা জানতামই না যে এটাকে কিভাবে আটকানো যেতে পারে। আমরা এই নিয়ে পরবর্তী চিন্তা ভাবনা করব। আর তেজস্বী যাদবের বক্তব্য, বিজেপির উপমুখ্যমন্ত্রী বিহারের বলছেন যে তেজস্বী যাদবের আত্মসহায়ক যুক্ত। তেজস্বী যাদবের বক্তব্য, তাহলে তার পিএ বা পিএস যাকেই হোক, যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় কেন্দ্রে এবং রাজ্যে দু জায়গাতেই বিজেপি সরকার কেন করা হচ্ছে না, কেন এরকম ভাবে আঙুল তোলা হচ্ছে না, যে মানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলুন। না, বিষয়টা হচ্ছে গিয়ে যে নিটের ক্ষেত্রে যে প্রশ্নপত্র যেটা ফাঁস হয়েছে সেটা একটা ডিজিটাল স্ক্যাম বা অনলাইন স্ক্যাম। ডেফিনেটলি এইটাকে ফুল প্রুফ করার জন্য আগামী দিনে কেন্দ্রীয় সরকার বা এনডিএ ডেফিনেটলি চেষ্টা করবে। আর তেজস্বী যাদব যে কথাটা বলছে, তেজস্বী যাদব ওয়েট করুক, সবাইকে ডাকা হবে। এই যে গেস্ট হাউসটা বুক করা হয়েছিল, আপনারা এখনো এগোতেই পারেননি তদন্ত, তার আগেই বলে দিচ্ছেন, অন্যদিকে আঙুল তুলতে পারছেন, যেখানে নিজেরাই জানেন না ডার্ক ওয়েবটা কি, কিন্তু তার আগেই বলে দিচ্ছেন যে তেজস্বী যাদবের আত্মসহায়ক জড়িত। তাহলে সেটা কিসের ভিত্তিতে? তো আলাদা আলাদা কেসে এটা হচ্ছে নিটের ক্ষেত্রে, আর তেজস্বী যাদবের আত্মসহায়ক হচ্ছে নিটের ক্ষেত্রে, মানে এনইটির ক্ষেত্রে। হ্যাঁ, এনইটির ক্ষেত্রে উনি জড়িত। এবং সেটা সব থেকে বড় কথা হচ্ছে ওনার যে আত্মসহায়ক প্রীতম কুমার যে ওই গেস্ট হাউস বুক করার সময় নাম কি নিচ্ছে? মন্ত্রীজি। এই মন্ত্রীজি রেজিস্টারও মন্ত্রীজির নাম আছে। মন্ত্রীজিটা কে? ফার্স্টে যখন মন্ত্রীজির নাম উঠেছিল সবাই তো হই হই করে উঠেছিল বিহারের কোনো মন্ত্রী জড়িত। এখন কার নাম বেরাচ্ছে? কিংপিংটা কে? সব বেরাবে। তেজস্বী যাদবের এত উতলা হওয়ার কিছু নেই, আস্তে আস্তে সব বেরাবে। কবুল করুন। না, এটা তো বিজেপির একটা ক্রোনোলজি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। যখন একটা তাদের বিরুদ্ধে অভিযোগ হয়, সেটা রাফেলে হোক, সেটা নোটবন্দির সময় হোক, সেটা ইলেকটোরাল বন্ড নিয়ে, এই দেখুন না, ইলেকটোরাল বন্ড নিয়ে যখন বিরোধীরা বলতো বা কংগ্রেস যখন বলতো কিছু হয়নি, কংগ্রেস এমনি এমনি বলছে, তারপরে যখন মামলাটা কোর্টে যায়, কোর্ট যখন রায় দেয়, আর কোর্টের রায়ের পর যখন তারা বাধ্য হয় দেখানোর জন্য, তারপরেও তো প্রধানমন্ত্রী থেকে নিয়ে একাধিক বিজেপি নেতা নির্লজ্জের মতো বলেছে যে আমরা নামগুলো লুকিয়েছিলাম ট্রান্সপারেন্সির স্বার্থে। মানে বলুন তো,
তো এই জন্যই এখানেও যারা বলছে নির্লজ্জের মতো নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য একে ওকে ধরছেন। তেজস্বী যাদবকে জেলে পুড়ে দিন না যদি দোষ করে থাকে, যে কেউ দোষ করে থাকে। আপনারা প্রথমে তো ইনিও বলেছিলেন যে না কিছু হয়নি, মানে প্রথমে হচ্ছে ইগনোরেন্স, তারপরে তেজস্বী যাদবকে গ্রেফতারের আমি একবার আপনাদের অবস্থানটা ঠিক কি? না, অবস্থান তো খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে নিট নিয়ে যখন এটা মন্ত্রী স্বীকার করেছেন যে এখানে ত্রুটি আছে এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটা তারা বাতিলও করেছে, তাহলে নেট নয় কেন? নেটও কেন বাতিল করছে না? নেটও তো বাতিল করা উচিত, নেটের সঙ্গে নেট দুটোই বাতিল করা উচিত। আমার বক্তব্য আর দ্বিতীয় কথা হচ্ছে না, জানতে চাইবো এটাকে কিভাবে দেখেন, এই যে পরীক্ষা পে চর্চা, এই পরীক্ষা পে চর্চার জন্য গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর যে মানে কেন্দ্রীয় সরকারের যে খরচ, সেই খরচটা 175% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ধরনের প্রশ্ন ফাঁস যাতে না হয় সেটা আটকানোর জন্য পরিকাঠামোয় ব্যয় হয়নি। এটাকে কিভাবে দেখেন? না, পরিকাঠামো তো ব্যয় হবে না, কারণ এটা তো এই যে সরকারের বিরুদ্ধে তো আমরা সবসময় বলেছি যে এটা একটা অন্যায় দুর্নীতির সরকার চলছে। ইলেকট্রাল বন্ডের নামে যারা কোটি কোটি টাকা ঘুষ নেয় বরাত পাইয়ে দেওয়ার কারণে, তারাই এই একই কারণে প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য ওই ইনফ্রাস্ট্রাকচার করবে না। তারা এই যে রেল দুর্ঘটনা ঘটলো, একই তো ঘটনা, ইনফ্রাস্ট্রাকচার নেই। তো ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? এই সমস্ত ব্যবস্থার জন্য টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে না কেন? কি কারণে? বিজেপির কাছে আসবো, তার কি উত্তর আছে বিজেপির? 2018 সালে এই খাতে ব্যয় হয়েছিল পরীক্ষা পে চর্চা 3.67 crore, আর এখন 2023 সালে সেটা ব্যয় হচ্ছে 10.04 crore। পরীক্ষা পে চর্চা এটা পুরো ডিফারেন্ট অ্যাসপেক্ট, সবকিছুকে গুলিয়ে দিয়ে সবকিছুর মধ্যে এটার পেছনে তো আপনি খরচ করতে পারছেন, কিন্তু এটা মানে প্রশ্ন ফাঁস আটকাতে খরচ করতে না, না। ডেফিনেটলি কেন করবো না? আটকাতে, প্রশ্ন ফাঁস আটকাতে কঠোরতম আইন আনার কথা ভাবা হচ্ছে, এবং এখনো ভাবা হচ্ছে। আরে আইন ভাবা হচ্ছে কেন? ভাবা হলো না কেন? কালকেও তো কংগ্রেস সেই হিসেব দিয়েছে, আপনাদের সামনে সেই হিসেব তুলে ধরা হচ্ছে কতগুলো পরীক্ষায় এভাবে মানে কতগুলো বাতিল করতে হয়েছে, মানে ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এখনো ভেবে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আচ্ছা ঠিক আছে, ধরে নিন, ঠিক আছে, কংগ্রেস অভিযোগ করছে, খুব ভালো কথা, কিন্তু বিষয় হচ্ছে একটি মেয়ে আয়ুষী পাটেল 4 তারিখ রেজাল্ট বেরোলো, 5 তারিখ একটা ভিডিও বানালো, ভিডিও বানিয়ে বললো যে আমার ওএমআর শিট ছিঁড়ে দিয়েছে, এনটিএ ছিঁড়ে দিয়েছে, আমি 715 পাই, আমি হিসাব করে দেখেছি আমি 715 পাই। সে কোর্টে মামলা করলো, কোর্টে এনটিএ তার আসল ওএমআর শিট দিল, দেখা গেছে সে 335 পেয়েছে। সেই ভিডিওটা নিজের এক্স হ্যান্ডেলে কে পোস্ট করলো? প্রিয়াঙ্কা বাদ্রা। এইভাবে যে স্টুডেন্টদেরকে দিনের পর দিন যে ডিমোটিভেট করা হয়েছে সরকারের বিরুদ্ধে, আরে চুরি করেছেন আপনারা আর ডিমোটিভেট হচ্ছে কংগ্রেস, কি ধরনের কথা বলছেন আপনারা? এত বড় দল সরকার চালাচ্ছেন, দায়িত্ব নিতে শিখুন, দায়িত্ব নিতে শিখুন। আমি এক্স হ্যান্ডেলে যখন কথা উঠলো, আমার মনে হয় এক্স হ্যান্ডেলটা একটু ভালো মনে পড়লো আর কি। সম্রাট চৌধুরী সব দল ঘোরা হয়ে গেছে মোটামুটি, আরজেডিতে ছিল, তারপর এখন বিজেপির নেতা এবং ঘটনাচক্রে বিহারের উপমুখ্যমন্ত্রী। সে বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত আনন্দের ছবি। আমি ধারণা যে বিহারের উপমুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকবে, তিনি বিজেপি করেন, তিনি ডাকবে। দেখুন, এটা পরিষ্কার হয়ে গেছে এবং আস্তে আস্তে পেঁয়াজের চোখলার মতো তো খুলছে ব্যাপারটা, আস্তে আস্তে খুলছে, খুলতে খুলতে আলটিমেটলি একটা বড় যে চক্রান্ত, এটা যে বড় খেলা, এবং আমার প্রশ্ন হচ্ছে কতদিনের খেলা? অবশ্যই এটা কি এবছর ধরা পড়েছে মানে এবছরই আছে, নাকি গত বছর, তার আগের বছর, তার আগের বছর থেকে হতো? এটা কতদিনের খেলা? কতদিন ধরে এই চক্র চলে যাচ্ছে বা এই চক্র তাদের কাজ চালিয়ে যাচ্ছে, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সেই আলোচনাতে ফিরবো। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নতুন যে দণ্ড সংহিতা হয়েছে, সেই দণ্ড সংহিতা আইন পাশ হয়েছে গত ডিসেম্বরের লোকসভায়, এবং সেই সময় যেভাবে তখন এই বিল পাশ হয়েছে, সেই সময় 146 জন সাংসদ তারা লোকসভার বাইরে ছিলেন, সাসপেন্ড হয়ে বাইরে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তারই প্রেক্ষিতে গতকাল একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে চিঠির তারিখ গতকালই তার সঙ্গে কংগ্রেসের নেতা পি চিদম্বরমের একটি বৈঠক হয় নবান্নে, তারপরেই এই চিঠি লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ একদিকে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়ের একটি বিষয় রয়েছে, বর্তমান বিরোধী জোটের যে পরিস্থিতি, সেখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই কক্ষ সমন্বয় অত্যন্ত জরুরি, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীকে তাঁর চিঠি, যে সেই সময় 146 জন সাংসদ বাইরে ছিলেন, তাদের নিয়ে বিতর্কের মাধ্যমে এই বিল পাশ হোক,
এই আবেদনই রেখেছেন তিনি প্রধানমন্ত্রীর সামনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ যে স্বৈরাচারী পদ্ধতিতে এই বিল পাশ করানো হয়েছে, কোনো আলোচনা হয়নি। আজকে তারই প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন আমরা প্রথমে শোনাবো দর্শকদের। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজকে তার দল এই কাজ করছেন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারে বিভিন্ন অফিসারদের চিন্তা করা উচিত কেন সরকারি জমি দখল হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতাদের টাকা দিয়ে টেন্ডার নেওয়া হচ্ছে, তৃণমূল নেতাদের কাছেই টাকা যাচ্ছে পুরসভা তহবিলে। কিন্তু মুখ্যমন্ত্রী এটা লিখতে গিয়ে যেটা বলছেন যে কোন স্তরে আলোচনা হয়নি রাজ্য সরকারকে অন্ধকারে রেখে। এই নতুন ন্যায়সঙ্গত সংহিতা পাস করবার আগে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলাপ আলোচনা চালিয়েছে। পশ্চিমবঙ্গে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে মুখ্যমন্ত্রীর এই চিঠিতে আছেন। রিসেন্টলি দ্য মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজড এ কনফারেন্স ইন কলকাতা on this subject on 16 June 2024, and the government of India did not involve the state government in conducting the program. এটা মুখ্যমন্ত্রী লিখছেন আজকে চিঠিতে। কিন্তু যে সেমিনারের কথা মুখ্যমন্ত্রী বলছেন সেই সেমিনারে এই সরকারের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন। এই সেমিনারে এই তৃণমূল কংগ্রেসের সরকারের আজকে বিভিন্ন পুলিশ অফিসার, কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা তারা এই সেমিনারে উপস্থিত ছিলেন। তাহলে এই শব্দবন্ধের মানে কি? এই শব্দবন্ধের মানে প্রথমে জানতে চাইব তৃণমূল মুখপাত্রের কাছে, কোহিনুর মজুমদার। দেখুন, একটা জিনিস পরিষ্কার যে পার্লামেন্টে যেভাবে সে সময় আপনার ন্যায় সংহিতার পাস হয়েছিল সেটা 186 জন, 186 জনের মানে সংখ্যা বুঝতেই পারছেন আপনারা, 272-এর 100 থেকেও কম। সেইখানে দাঁড়িয়ে আমাদের ন্যায় সংহিতা এবং আরও দুটো বিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটাকে ফ্রেশ ডেলিভারি করতে হবে। কেন? কারণ কি লোকসভার মধ্যে সে সময় জোর করে বার করে দেওয়া হয়েছিল, ডিসকাশন তো দরকার। আর এটা তো মানে রাজতন্ত্র নয়। বিজেপির বক্তব্য এই যে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী কোনো আলোচনা হয়নি, সমস্ত স্টেক হোল্ডারদের জিজ্ঞাসা করা হয়েছিল এবং সাম্প্রতিক অতীতে যে সেমিনার সেই সেমিনারে উপস্থিত ছিল রাজ্য সরকারের প্রতিনিধি। আমি আপনাকে বলি, সেমিনার আর পার্লামেন্টের মধ্যে তো একটা পার্থক্য আছে। অবশ্যই আছে। পার্লামেন্ট, আমাদের ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টকে পাত্তা দেয় না, এই জন্য মনিপুরের কথাটা পার্লামেন্টের বাইরে বলে, ভেতরে বলতে পারে না। আপনার মনে আছে তো, মণিপুরের সেশন স্টার্ট হয়, বাইরে বলেছিলেন, ভেতরে বলতে পারেননি। পরে ধাক্কা ধাক্কি, চেঁচা মেচি, ওই হুল্লোড় করে 2.5 ঘন্টার বক্তৃতায় 32 সেকেন্ড মণিপুর বলেছিলেন। পার্লামেন্টের যে স্যান্টিটি, পার্লামেন্টের যে পবিত্রতা, সেটা আমরা বিরোধীরা চাই যে এটা বজায় থাকুক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি কতটা যুক্তিসঙ্গত এই সময় দাঁড়িয়ে কি মনে করে কংগ্রেস? দেখুন, এটা তো কেউ বললো কি কেউ বললো না, সেটা যেটা দিন সেটা দিন, যেটা রাত সেটা রাত। তো যেভাবে, যেটা বাস্তব, যে যেইভাবেই বিলটাকে জোর জবরদস্তি বা ঘুরপথে বলা যেতে পারি, বা আমরা কারচুপি করেও বলা যেতে পারি, যে সাংসদদের ডিসকোয়ালিফাই করে জোর জবরদস্তি তাদেরকে সাসপেন্ড করে সেখানে এটাকে পাস করানো হয়েছিল। তো কাজে আজকে যখন এটা নতুন সরকার এসছে, তো এটার উপরে একটা ডিসকাশন দরকার। আর ওইসব বা কোন সেমিনারে হলো, কোথায় হলে হলো, কোন কারোর পার্টি অফিস হলো, কালকে পি চিদম্বরমের সঙ্গে বৈঠকের পরে আজকে মানে সেই চিঠি তারপরে গেছে প্রধানমন্ত্রীর কাছে। আপনারা কি এখন এই কক্ষ সমন্বয়ে জোর দেওয়ার জন্য অন্যান্য যে বিরুদ্ধতা ছিল তাকে ভুলতে চাইছেন? দেখুন, পি চিদম্বরম সাহেব এখানে এসছিলেন, কিন্তু উনি কংগ্রেসের নেতা হিসাবে এসছিলেন এরকম আমাদের কাছে কোনো খবর নেই। উনি তো একজন স্বনামধন্য উকিল বটে, সেই জন্য কোনো লিগ্যাল ম্যাটারে এসেছিলেন পার্সোনাল ক্যাপাসিটিতে সেটা বলতে পারবো না আমরা। আমাদের কাছে বা এআইসিসি বা পিসিসির তরফ, এর আগে আব্দুল মান্নান যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় তিনি অভিযোগ করেছিলেন রাজ্য বিধানসভাতেও অগণতান্ত্রিকভাবে একাধিক বিল পাশ হয়েছে। সেই সময় স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস শাসিত এই সরকারের দিকে। আজকের ডেটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সেই আচরণ কি ভুলতে চায় কংগ্রেস? না না, চরিত্র তো অনেক জায়গাতেই সেম আছে। মানে দেখেন না, একজনের কাছে আপনি এখনো সেই কথা বলছেন, মানে আপনি কি অধীরপন্থী? না না, আমরা তো কংগ্রেসপন্থী, আমরা ন্যায়পন্থী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিকে কিভাবে দেখছেন? না না, আজকে যদি দিন আছে বা রাত আছে, সেটাকে কেউ রাত বলছে, তার মানে আমি তার কথা সেটাকে রাত বলতে যাব না। রাত আছে, রাত আছে। এই যে সিপিআই এর কাছে জানবো তাদের অবস্থান কি। না, 146 জন সাংসদকে সাসপেনশন
অর্ডার দিয়ে বার করে, তারা তো ইচ্ছা করে অনুপস্থিত ছিল না, সাসপেন্ড করা হয়েছিল। আমাদের পার্লামেন্ট, সংসদ ভবনে আমাদের প্রধানমন্ত্রী কনস্টিটিউশনকে প্রণাম করে এবার নির্বাচিত প্রধানমন্ত্রী। তো এই যে দণ্ড সংহিতা বিল বা আরো যে বিলগুলো এই সাংসদদের অনুপস্থিতিতে পাস করানো হলো, সেটা রিথিং করার কি অসুবিধা আছে? রিথিং তো করা উচিতই। এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন, শুধু বিষয় নয়, বিষয় হচ্ছে এটাই তো হওয়া উচিত, গণতন্ত্রে এটাই তো হওয়া উচিত, এটাই তো সিস্টেম। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায়, রাজ্য বিধানসভায় একই কাজ করেন। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী তো একদম এই বিরোধী শূন্য বাংলা, একই আর বিরোধী শূন্য ভারতের প্রধানমন্ত্রী মনে করেন, বিরোধী শূন্য ভারতবর্ষ আর বিরোধী শূন্য বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন। এটা তো আমরা জানি, উই নো ইট ভেরি ওয়েল। তার মানে এই নয় যে এই যে চিঠি উনি দিয়েছেন বা এই যে অ্যাপিল, এই অ্যাপিলটাকে আমরা বলবো যে না, ঠিক না। আমরা মনে করি উনি চিঠি দিয়েছেন, সেটা ওনার ডিসক্রিমিনেশন, অবশ্যই উনি দিতে পারেন, কিন্তু 146 জন সাংসদকে অনুপস্থিত রেখে এই ধরনের ইম্পর্টেন্ট বিলগুলো পাস করা যায় না। প্রধানমন্ত্রীর উচিত রিথিং করা। না, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারে এবং সেটা প্রধানমন্ত্রী বিচার বিবেচনা করবেন নিশ্চয়ই। এবং বিষয়টা হচ্ছে যে পার্লামেন্টে ওটা আলোচনা হবে কিনা সেটা তো পরিষদীয় মন্ত্রক ঠিক করবে। বিষয়টা হচ্ছে গিয়ে যে ওই কেন সেই সময় যখন ওটা পাস হয়েছিল তখন 164 জনকে ডিসকোয়ালিফাই করেছিল, সেই ডিসকোয়ালিফাইয়ের এখন অন্য কাহিনী আছে। আমাদের একটা বক্তব্য হচ্ছে যে তিনটে আইনকে বাতিল করে নতুন আইন আনা হয়েছে, সেই ব্রিটিশ আমলে, সেই 1800 সময়ের আইন। এই যে আইনটাকে করা হয়েছে যে যৌন নির্যাতনের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, আন্ডার এজদের ক্ষেত্রে কঠোরতম আইন করা হয়েছে। আইন করুক না, বিজেপির বক্তব্যটা শুনে নিন, তারপর আপনারা বলবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে আইনটা করা হয়েছে, এই আইনটার ক্ষেত্রে কি তাদের সমর্থনটা আছে সেটা তো বলতে হবে। বিষয়টা হচ্ছে তাদেরকে কি বলার জায়গা দেওয়া হয়নি? একদম তাই তো বলছি। ওই আইনটার বিরোধীদের সমর্থন আছে কি নেই এটা পার্লামেন্টের ফ্লোরে আরেকবার আনা হবে। এটাই তৃণমূল যখন চাইছি, তৃণমূলকে সমর্থন করবে। আবার আজব কথা এখানে মোটামুটি যখন হবে তখন তো তোমাকে ফ্লোর টেস্ট দিতে হবে। একদম সংখ্যা চাই, একটা ছাত্র না একটা এমপি। আরে ভাই, ঘুরে যাচ্ছে। আমি তো সেটাই বলছি যে বিষয়টা হচ্ছে রাজ্য সরকারকে কি বলা হয়েছিল তার মতামত দেওয়ার কথা নাকি বলা হয়নি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে রাজ্য সরকারের মতামতটাকে এই তিনটে আইন নিয়ে। আমি বলছি আমরা আলোচনা করতে পারিনি, সেই জন্য আলোচনার সুযোগ দেওয়া হোক, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু আমার এই তিনটে আইন নিয়ে আমার স্ট্যান্ড পয়েন্ট কি সেটা তো ক্লিয়ার করবে তৃণমূল কংগ্রেস। সেটা কি একেবারে ক্লিয়ার করেছে এই তিনটে আইন নিয়ে? না, আমি আবার বলছি যে আপনারা জানেন যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, আবার এটা তো নয় যে বিজেপি শুধু রাজনৈতিক মানে এমন একটা দল যে সারা ভারতবর্ষে রাজত্ব করছে, মানে সব রাজ্যেও রাজত্ব করছে এমন না, এবং একাধিক রাজ্যে তো বিজেপি শূন্য পেয়েছে, সেটা অন্য কথা। কিন্তু এই যে ক্রিমিনাল লসগুলো তিনটে, সে তিনটে যে সময় পাস হয়েছিল ইট ওয়াজ হারিডলি পাসড। এবার হারিডলি পাস করার তো কোনো কারণ থাকতে পারে না যদি না আপনার এর মধ্যে আপনি তো ডিসকাশন অ্যালাউ করবেন। গণতন্ত্র তো এটাই, আমরা এটাই বলছি যে এই জায়গায় ডিসকাশন অ্যালাউ বিল নিয়ে অবস্থানটা কি জানা যাবে? ডেফিনেটলি আমাদের পার্লামেন্টারিয়ানরা বলবেন, ডিসকাশন তো তখন হবে। আমি কি এখানে ডিসকাস করবো নাকি, বা বিজেপি এখানে ডিসকাস যদি করতে হয় একদম। আমার কথা হচ্ছে যদি ডিসকাশনটা, তাহলে আপনি একদিন ডাকুন, সেখানে ডিসকাশন হবে, ডিটেলস ওরা ওদের কথা বলবে, আমরা বলবো, কংগ্রেসের পয়েন্ট অফ ভিউ বলবে, বাট দ্যাট মিনস আ ডিসকাশন ইন পার্লামেন্ট। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী একটি বৈঠকে, নবান্নে একটি বৈঠকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কলকাতা, বিধাননগর, রাজারহাট এই সমস্ত এলাকায় জবরদখল হয়ে গিয়েছে সরকারি জমি, এবং সেই জবরদখল হওয়ার ক্ষেত্রে তার সরাসরি অভিযোগ ছিল যে আমলাদের একাংশ হয়তো এর মধ্যে জড়িত, এবং দুজন মন্ত্রীকেও ভর্ৎসনা করেছিলেন তিনি। এবং তারই প্রেক্ষিতে আজকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি পদক্ষেপ করবেন বলেছেন, আমরা শোনাবো প্রথমে দর্শকদের। অ্যাসেসমেন্ট নিয়ে একটা মিটিং আমি নিয়েছিলাম, সেই মিটিংয়ে পরিষ্কার করে বললাম আনঅ্যাসেসড কোনো প্রপার্টি কলকাতায় থাকবে না।
যার মালিকানা খুঁজে পাচ্ছ না, এই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি। পরে মালিকানা ক্রিয়েট করিয়ে একটা অসাধু প্রমোটিং গ্রুপ, তাদের কাজটাই হচ্ছে এটা, তারা পরবর্তীকালে ওগুলো অনেক, কলকাতায় অলরেডি অনেকগুলো গভর্নমেন্টের প্রপার্টি এইভাবে হাতছাড়া হয়েছে। তাই যত আনঅ্যাসেস প্রপার্টি আছে আপাতত কেএমসির নামে অ্যাসেসমেন্ট করে রেখে দাও, যাতে ডকুমেন্ট ছাড়া, যদি সত্যি আনঅ্যাসেস প্রপার্টি, আমি বম্বেতে থাকি, আমার কাজে ইনফরমেশন নেই, আমি জানি না, তাহলে সে তার দলিল টলিল নিয়ে এসে কেএমসিতে হিয়ারিং করে প্রসেস অনুযায়ী তার নামে হয়ে যাবে। কিন্তু সত্যি মালিকানা নেই, একটা মিস্টার কে রায়চৌধুরী 200 বছর আগে একটা স্ট্যাম্প পেপারে সই করেছিল এতে, সেটা তার মালিক সেই সময় হয়েছিল, এটা স্ট্যাবলিশ করে দিয়ে এইভাবে প্রপার্টি লুট হয়। সেটাকে বন্ধ করার একটা প্রয়াস আমরা নিয়েছি, অন্তত বাইরে পারবো না, কিন্তু কলকাতার মধ্যে যাতে গভর্নমেন্ট প্রপার্টি বেহাত না। ফিরহাদ হাকিম কড়া পদক্ষেপ করার বার্তা দিচ্ছেন, কিন্তু একথাও তিনি বলছেন বাইরে পারবেন না, কলকাতার মধ্যে তিনি চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী বলার পর এতদিন বাদে টনক নড়ল কোহিনুর। না, এটা একটা খুব, মানে যদি আপনি দেখেন এই সমস্যাটা অত্যন্ত কি বলবেন, এটাকে স্পেসিফিকেশনে যাওয়া খুব মুশকিল। কারণ প্রথম হচ্ছে জমি আইডেন্টিফাই করা, আনঅ্যাসেস জমিগুলোকে দেখা, এবং এটা তো হিতে আমি খুব র্যাডিক্যাল স্টেপ উনি আজকে কেন স্টেপ, কেন অনেকে মুখ্যমন্ত্রী বলার পর শেষ step? করতে দিন। আপনি যদি প্রশ্নের উত্তরটা না দিতেন তো মানুষ বুঝতে পারবে না। আনঅ্যাসেস জমি মানে যে জমিটার মধ্যে মালিকানা নেই বা কারুর মালিকানা আছে, সেটা কর্পোরেশনের কাছে ইনফরমেশন নেই। এবার কর্পোরেশন যদি সবকটা সেটা অ্যাকোয়ার করতে হঠাৎ করে নাবদে করে শুরু করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক মানুষের অসুবিধা হতে পারে, সেটাও ভাবনা চিন্তার মধ্যে ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি কলকাতা কর্পোরেশন যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে ইনপুট এসছে যে এই ফাঁকা জমিগুলো পুরাতন দলিল একটা বানিয়ে ক্রিয়েট করিয়ে ওটা করে নেওয়া হয়। মেনলি যেগুলো করা হয়, একটা ক্লাবের জমি দেখা যায়, একটা মাঠ আছে সেইগুলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো কলকাতা কর্পোরেশন এখন ডিসাইড করে নিয়েছে যে আনঅ্যাসেসড যে প্রপার্টিগুলো আছে, যে জমিগুলো আছে, এগুলোতে ট্যাক্স। আপনি যে কথা বলছেন তার প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র, তিনি কি বলছেন আমরা একবার শোনাই। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে আজকে তার দল এই কাজ করছেন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারে বিভিন্ন অফিসারদের চিন্তা করা উচিত কেন সরকারি জমি দখল হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতাদের টাকা দিয়ে টেন্ডার নেওয়া হচ্ছে, তৃণমূল নেতাদের কাছেই টাকা যাচ্ছে, পুরসভা তহবিলে টাকা যাচ্ছে না, পুরসভা তার প্রাপ্য ট্যাক্স পাচ্ছে না, এবং 4টি নির্দিষ্ট এজেন্সির বিরুদ্ধে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের পর্যন্ত করা হয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশনে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কি বলবেন? দেখুন, এটা তো ওরা অভিযোগ করেছে, করতেই পারে অভিযোগ, নিউ মার্কেট কিন্তু পুলিশ স্টেশনে অভিযোগ করতেই পারে। কিন্তু আপনি জানেন যে কলকাতা কর্পোরেশন সহ পশ্চিমবাংলায় এখনো গ্লোবাল টেন্ডার করা হয়। গ্লোবাল টেন্ডার মানে সারা পৃথিবীর লোক সেখানে তার বেসিক ফুলফিল করে, ক্রেডেনশিয়াল ফুলফিল করে অনলাইনে সেটা করতে পারবে, এবং সফটওয়্যারই জানবে যে কে কত টাকা হয়েছে, এবং আলটিমেটলি টেন্ডার করে। এই জন্য আপনি মনে আছে যে একটা বালতি, কর্পোরেশনের একটা বালতি, সে বালতি গুজরাট থেকে এসছে বলে দেওয়া হয়েছিল। বলছে কলকাতায় কি বালতি বিক্রি করার লোক নেই, গুজরাট থেকে বালতি কিনতে হয়েছে। ইট ইজ নট দ্যাট। গুজরাটের কোনো একটি কোম্পানি, সে কোম্পানি অনলাইন টেন্ডারে তৃণমূল কংগ্রেসের যুক্তিকে কিভাবে দেখছে কংগ্রেস? না, শুধু কলকাতা বলে না, পুরো দলটা চলছে। তো দেখবেন পাড়ায় পাড়ায় গিয়ে দেখবেন যারা ওই যে মিটিং মিছিলে যায়, তারা আসলে কি করে, তাদেরকে জিজ্ঞেস করবেন কি করো ভাই, বললাম তো তৃণমূল করি। তারা করেটা কি? এই জমি লুট করা, এর নামে জমি দলে ট্রান্সফার করা, ওই যারা মানে এলআরও অফিসের থেকে তাদের সাথে মিটমাট করে তারা এইসব দিয়ে করে খায়। তো আজকে যেই কথা ফিরহাদ হাকিম বলছেন, যেটা আমরা কড়াভাবে যদি এটা বন্ধ করে দিতে পারেন না, তাহলে দলটাকে চালাবে কে, মিটিং মিছিলে হাঁটবে কে? তৃণমূল দলটার একটাই তো নীতি, দুর্নীতি। এই করে করেই তো তারা এত মানুষ ভোটও দেয় দুর্নীতির জন্য। আমি আসবো সিপিআই এর গৌতম রায়ের কাছে। এত মানুষ ভোটও দিয়ে দেয়, তৃণমূল আর কংগ্রেসের প্রদেশ সভাপতি হয়ে যায়। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলার পর আজকে একটা নতুন নীতি টিতির কথা বলছেন। প্রশ্ন হচ্ছে কোহিনুর যেটা বললো, ভোট দেয় বটি কি, ভোট দিয়েছে তো নিশ্চয়ই, কিন্তু ভোট দিয়েছে মানে তো কোনো অন্যায় দুর্নীতিকে সমর্থন করা যাবে না। ভোট দিয়েছে ভোটের নিরিখে সরকার তৈরি করার জন্যে, এমএলএমপি করার জন্যে।
কেউ আরে চুরি করার আপনারা জন্য তো তো না। কর্পোরেশন চালিয়েছেন, আপনারা কেন না, করেন আমি এটা? ও কথা বলছি না, তুমি যেটা আপনারা বলছো, কর্পোরেশন চালিয়েছেন, না, তুমি কোনদিন বলছো করেছেন যে এটা? ভোট দিয়েছে। আরে আপনারা তো বছরের পর না, বছর না, বুঝলাম কর্পোরেশন তো, চালিয়েছেন। তা তুমি ওটা বলছো কেন? একবারও বলেছেন? যে ভোটটা কি যে unassessed অন্যায় landটাকে দুর্নীতির দখল সঙ্গে যুক্ত? করছে। ছাড়ো, ওটা বলো না। ভোট দিয়েছে এই জন্য তো নিশ্চিত। কলকাতার আশেপাশে কোনো এক্ষেত্রে আসন পায় বিষয় না। হচ্ছে যেটা ঘটনা, যেটা তুমি প্রশ্নটা করলে আমি প্রশ্নের উত্তরটা দিই, এক লাইনেই বলবো। মাননীয় মন্ত্রী বললেন এখনই যে সরকারি জমি দখল সেটা কলকাতার মধ্যে আমরা দেখছি, কলকাতার বাইরে বোধহয় পারবো না। কেন পারবেন না? সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, miscommunication হচ্ছে। সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যে সরকারি জমি কলকাতার ভেতরে হোক কলকাতার বাইরে হোক, আমাকে সেই জমি উদ্ধার করতে হবে। বিজেপি কাজ করবে না। শুনলাম, আমাদের সময় নেই। এই জমিটাই বলতে পারি। এই জমি, পয়েন্টটাই বলতে পারি। না পয়েন্ট বুঝতে পারি। এই জমি উদ্ধার করার দেখছেন ক্ষেত্রে স্নেহায়ন সরকার, না, এটা বড় কথা। শুনলাম এই- গৌতম দা শুনেছি, না, আমি এটা বলবো, আরে এই আমি জমি আমাদের উদ্ধার সময় নেই, করার ক্ষেত্রে সব যেন অন্যায় দুর্নীতি আর টাকার যোগ সাজস না থাকে। মিটিং এ মুখ্যমন্ত্রী টাকার যোগ সাজস যেন না থাকে। মিটিং এ মুখ্যমন্ত্রী 7টা কর্পোরেশনকে ডেকেছিল, মেনলি ডাকার কারণে যে 7টা কর্পোরেশনে তৃণমূলের খারাপ রেজাল্ট। তো যাই হোক, বিষয়টা হচ্ছে শুধুমাত্র আনঅ্যাসেস প্রপার্টি লিস্ট করতে বলেনি, আনইউজড বিল্ডিংও উনি লিস্ট করতে বলেছেন। বিকজ এখন গভর্নমেন্ট প্ল্যান করছে যে আনইউজড যে বিল্ডিং গুলো আছে সেগুলোকে আগামী দিনে ওনারা টেন্ডার ডেকে বিক্রি করে দেবেন। কারণ 2026-এর আগে ইলেকশন লড়ার জন্য তৃণমূল কংগ্রেসকে পয়সাগুলো তুলতে হবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে এই যে সব বেচে দিলাম করে আমরা যারা হ্যাজ না হয়, তারা এখন এই যে প্রপার্টিগুলো বিক্রিটা করছেই বা কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই যে উনি নিজে অবাক লাগছে, বেচেননি কি আমাদের করছে? কথা না, বিজেপি মুখ্যমন্ত্রী নিজে বিনীত গোয়েল কলকাতা তাকে ভর্ৎসনা করেছেন বলে আমরা তাকে ভর্ৎসনা করেছে কেন? যে আমি রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পারি ফুটপাত দখল হয়ে যাচ্ছে, তোমরা কি করছো? বিনীত গোয়েল বলছে আমি কি করব, কিছু ব্যবস্থা নিতে গেলে ইউনিয়ন চলে আসে। আমি দুটো জিনিস বলি, যে ইয়েস, যে আনঅ্যাসেস ল্যান্ড আনঅ্যাসেস প্রপার্টি, সেটাকে কলকাতা কর্পোরেশনকে অ্যাকোয়ার করতে হবে, তখন সেটা খাস হবে। এখনো খাস হয়নি, এখন ওটা আনঅ্যাসেস ল্যান্ড, মালিকানাহীন। এক। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখছেন যে কাজ করতে গেলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, সেটাকে রেকটিফাই করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, সিপিআইএম তো কর্পোরেশন চালিয়েছে বছরের পর বছর, কোন দিন করেছে নাকি এটা? পুলিশ করতে পারছে না কেন? বিনীত গোয়েল কেন করতে পারছে না? সেখানে কি তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে তাদের প্রভাব ঘটাচ্ছে? কোয়েশ্চেন করেছেন, দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েশ্চেন করেছেন, দেখা যাক এক্ষেত্রে কি পদক্ষেপ করে শেষ পর্যন্ত রাজ্য সরকার। নিট এবং নেটের তদন্তই বা কোন পথে এগোয় সেদিকেও আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে আজকে ছিলেন স্নেহায়ন সরকার, কোহিনুর মজুমদার, কেতন জয়সওয়াল, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।